Before watching the video, subscribe the channel and then click on the bell icon to get all the update videos. Hello dear students, welcome to English Hospital 24 channel. I hope all of you are very fine in your staying home. You are also studying for your future examination. You have been connected with this YouTube channel English Hospital 24, and those who have been connected with this channel are being benefited every day because you are getting every type of English lesson, grammatical, literary and other essential English items from this YouTube channel. Today I am going to teach you another important part of the English grammar, that is completing sentence. In my previous lectures, in my several lectures, I have delivered different and various important topics of completing sentence. Today I will show you some exceptional rules and some vital rules which are very common in your board examination, and I will show you how these rules can be applied in your board examination, and I will show you how the questions are in board examination. You will be clear today. Before going to enjoy this lesson, if you are new here, I would like to invite you to subscribe the channel and keep the bell button on so that you can get all the update video lesson at first in your notification. Let's see what I'm gonna teach you today. This is completing sentence, and in my recent previous lecture I showed you some common rules, some common structures, and I also discussed about the basic things, how the questions come and what are the parts you need to read and you need to learn. Today this is another part of completing sentence. If I say in Bengali for your better understanding, in the middle of my lecture I will also use Bengali and I also use English for your understanding. First structure is a relative pronoun. Relative pronoun, that means সম্বন্ধবাচক সর্বনাম, যে কনজাংশনগুলো প্রোনাউনের মতো ব্যবহৃত হয়ে সেন্টেন্সে একই সাথে কনজাংশনের কাজ করে, আবার প্রোনাউন হিসেবে বসে সেন্টেন্সের সাবজেক্ট, অবজেক্ট বা পসেসিভ ফর্ম হতেও পারে, সেগুলোকে আমরা রিলেটিভ প্রোনাউন বলে থাকি। সাধারণত এই যে চারটি রয়েছে এগুলোই বেশি রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়। এগুলোর সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ফর্ম হতে পারে, বাট এই যে চারটি রয়েছে এটি হচ্ছে বেসিক বিষয়। যেমন হু, হুইচ, হোয়াট, দ্যাট, এই রিলেটিভ প্রোনাউনগুলো যখন থাকবে তখন এর পরবর্তী অংশে সাধারণত দেখা যায় যদি সাবজেক্টিভ হিসেবে বসে এই রিলেটিভ প্রোনাউনগুলো, তখন এরপরে আমরা সাধারণত সরাসরি ভার্ব ব্যবহার করে এরপরে বাকি অংশ পূরণ করে থাকি। সেক্ষেত্রে ভার্ব ব্যবহারের সময় পূর্বে যে ভার্বটি থাকবে তার টেন্সের সাথে তাল মিলিয়ে, টেন্সের সাথে মিল রেখে তারপর পরবর্তী অংশে ভার্ব লিখতে হবে। যেমন নোবডি লাইকস এ ম্যান, এই রিলেটিভ প্রোনাউনের পূর্ববর্তী যে আবার একটি নাউন প্রোনাউন থাকে সেটিকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। এর পরবর্তী যে ভার্ব বসে সেটি রিলেটিভ প্রোনাউন অনুযায়ী বসে না, এর পূর্ববর্তী যে অ্যান্টিসিডেন্ট থাকে সেই, দ্যাট মিন্স যে নাউন প্রোনাউনের পরিবর্তে এই রিলেটিভ প্রোনাউনটি বসে সেই নাউন প্রোনাউন অনুযায়ী পরবর্তীতে ভার্বটি বসে। নোবডি লাইকস এ ম্যান, কোনো মানুষই একজন মানুষকে পছন্দ করে না। হু, যিনি, তাহলে সে কীরকম সেটি লিখতে হবে। তাহলে সেই লেখার সময় এখন এখানে যদি আমি মূল ভার্ব দিয়ে লিখি তাহলেও এই ভার্বটিকে ফলো করবে, অক্সিলারি ভার্ব দিয়ে লিখলেও এই ভার্বটিকে ফলো করবে। এখন আমি এখানে প্রেজেন্ট টেন্স ব্যবহার করবো, কারণ হচ্ছে এখানে যেহেতু প্রেজেন্ট রয়েছে সেই জন্য। তাহলে নোবডি লাইকস এ ম্যান, এটি একটি বোর্ড কোশ্চেন এসেছিল। হু টেলস এ লাই, যে মিথ্যা কথা বলে। তাহলে এখানে আমি মূল ভার্ব ব্যবহার করছি, টেলস লিখেছি কারণ হচ্ছে এ ম্যান হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ভার্বের সাথে এস বাই যোগ হবে। আবার যদি আমি বি ভার্ব দিয়ে লিখি, হু ইজ এ লায়ার, যে হয় মিথ্যাবাদী। তারপর হু ইজ ডিজনেস্ট, যে হয় অসৎ। হু ইজ লেজি, যে হয় অলস। অনেক কিছু লেখা যাবে। এই কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে এইটি হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে ভালো সুযোগ, কারণ হচ্ছে এখানে তুমি তোমার লেখার স্বাধীনতা রয়েছে, তুমি যে কোনোভাবেই এটি কমপ্লিট করতে পারো। তবে মনে রাখতে হবে পূর্বের অংশের সাথে তাল মিলিয়ে, পূর্ব অংশের সাথে অর্থের তাল মিলাতে হবে। এট দ্য সেম টাইম ইউ নিড টু মেনটেন দ্য tense before first clause and second clause. There should be a close relation between these two parts of sentence in their tense.
দেন হচ্ছে হি ইজ দ্য ম্যান হুম, এই যেমন এখানে রয়েছিল হু এর সাবজেক্টিভ ফর্ম হু আর এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হোম, তাহলে হোম যখন অবজেক্টিভ ফর্ম যখন থাকবে তখন পরবর্তীতে কি সাবজেক্ট ব্যবহার করতে হবে, কিন্তু সাবজেক্ট ফর্ম যখন থাকে তখন পরবর্তী যার সাবজেক্ট না ব্যবহার করে সরাসরি ভাব লিখলেও চলে। হি ইজ দ্য ম্যান, সে সেই লোক, হুম যাকে আমি চিনি, আই নো, অথবা যাকে আমি চাই, আই ওয়ান্ট, যাকে আমি পছন্দ করি, আই লাইক, দে লাইক, হি লাইকস, তাকে যারা পছন্দ করে, হি ওয়ান্টস, সে চায়, অনেক কিছু লেখা যাবে যে সেই হলো সেই ব্যক্তি যাকে তারা চায়, আমি চাই, তারা খোঁজে, তারা পছন্দ করে, এরকম কথা লেখা যাবে। তাহলে এখানে আমি সাবজেক্ট ব্যবহার করছি কারণ এটি ছিল অবজেক্টিভ ফর্ম। এই বিষয়গুলো তোমাদের মনে রাখতে হবে, এই জন্য আমি এখানে ভিন্ন ভিন্ন উদাহরণ দিয়ে দেখাচ্ছি। দ্য ম্যান হু, আবার এরকম করেও থাকে যখন একটি ভার্ব দেওয়া না থাকে, শুধু অ্যান্টিসিডেন্ট এবং রিলেটিভ প্রোনাউন দেওয়া থাকে, তখন মনে করতে হবে পরবর্তী অংশে দুই ভার্ব ব্যবহার করে, দুইবার ভার্ব ব্যবহার করতে হবে। যদি একটি ভার্ব দেওয়া থাকে তাহলে শুধু একবার ব্যবহার করতে হবে, যদি আর কোনো ভার্ব দেওয়াই না থাকে তাহলে তোমাকে দুই ভার্ব ব্যবহার করতে হবে, মানে দুটি ভার্ব ব্যবহার করে দুটি অংশ সম্পূর্ণভাবে তোমার নিজে তৈরি করতে হবে। যদি এরকম দেওয়া থাকতো শুধু দ্য ম্যান হু আর কিছুই দেওয়া থাকতো না, তাহলে এই ক্যান শাইন এটাও লিখে রাখতো, এর আগে যে ভার্বটি ব্যবহার করা লাগবে সেটিও লিখতে হতো। তাহলে এ ম্যান হু ক্যান শাইন ইন লাইফ, তাহলে এখানে বলা হয়েছে উন্নতি করতে পারে, তাহলে অবশ্যই পজিটিভ কথা লিখতে হবে। তাহলে এ ম্যান হু ইজ অ্যাক্টিভ, যে হয় কর্মঠ, তারপর হু ইজ হার্ড ওয়ার্কিং, যে হয় কর্মঠ বা পরিশ্রমী, তারপরে দ্য ম্যান হু ইজ অনেস্ট, যে হয় সৎ, দ্য ম্যান হু স্পিক্স দ্য ট্রুথ, যে সত্য কথা বলে, ক্যান শাইন ইন লাইফ, সে উন্নতি করতে পারে। তারপরে দ্য ম্যান হু ওয়ার্কস হার্ড, যে লোক কঠোর পরিশ্রম করে, দ্য ম্যান হু স্টাডিজ রেগুলারলি, যে মানুষ নিয়মিত পড়াশোনা করে। তাহলে এই ধরনের কথা লিখতো। এখন যদি এরকম দেওয়া থাকে তাহলে আমরা প্রথমে কি লিখব, মূল ভার্ব, তারপরে বাকি কিছু কথা, এরপর আবার আরেকটি মূল ভার্ব, তারপরে বাকি কিছু কথা। যদি সেক্ষেত্রে একটি ভার্ব দেওয়া থাকে তাহলে এখানে শুধু একটি ভার্ব, এর সাথে কোনো কিছু কথা যুক্ত করে অর্থ প্রকাশ করা হয়। তাহলে তোমরা দেখলে আমি কীভাবে এখানে করেছি। যদি এখানে এটুকুও না থাকতো তাহলে আমার এটুকুও লিখতে হতো, তাহলে আমরা লিখতাম দ্য ম্যান হু ইজ অ্যাক্টিভ ক্যান শাইন ইন লাইফ। আবার আমি নেগেটিভও তখন লিখতে পারতাম, দ্য ম্যান হু ইজ লেজি ক্যানট শাইন ইন লাইফ। আমি যখন দুটো অংশই আমি লিখবো সেক্ষেত্রে আমি অ্যাফার্মেটিভ কথাও লিখতে পারবো, নেগেটিভ কথাও লিখতে পারবো, কিন্তু যখন একটি অংশ পূরণ করতে হবে তখন দেখতে হবে অন্য অংশটি অ্যাফার্মেটিভ না নেগেটিভ। নেতিবাচক হলে আগের বৈশিষ্ট্য বা আগের যে কথা আমি লিখবো সেটাও নেতিবাচক, যদি পরবর্তী যে কথাটি সেটি অ্যাফার্মেটিভ ইতিবাচক যদি হয় তাহলে আগেরটিও ইতিবাচক হবে। দেন হচ্ছে দ্য শার্ট হুইচ ওয়াজ রেড, যে জামাটি ছিল লাল। তাহলে এখন এই যে সাবজেক্ট রিলেটিভ প্রোনাউন রয়েছে, তাহলে এখানে আমার ভার্ব ব্যবহার করতে হবে। এর আগে ছিল ব্যক্তি, এখন এটা হলো বস্তু, তাহলে দ্য শার্ট হুইচ, এখন এই হুইচের সময়ে অনেক সময় দেখা যায় সরাসরি ভার্বও লেখা যায়, আবার অর্থ প্রকাশের সময় সাবজেক্টও প্রয়োজন হতে পারে। দ্য শার্ট হুইচ হি বট, যেহেতু ওখানে পাস্ট টেন্স রয়েছে এখানেও পাস্ট টেন্স, হুইচ হি বট, যে জামাটি সে কিনেছিল, ওয়াজ রেড, সেটি ছিল লাল। তাহলে দ্য শার্ট ওয়াজ রেড হুইচ হি বট, এই দ্য শার্টের ভার্ব হচ্ছে এটি, আর এই হুইচের সাথে যুক্ত অংশটি হচ্ছে এটি। এখন মানুষের পরীক্ষা এরকম আসে অ্যাডমিশন টেস্টে যে সাবঅর্ডিনেট ক্লজ এবং প্রিন্সিপাল ক্লজ আইডেন্টিফাই করো, এই কনজাংশনের সাথে যে অংশটি এটি হচ্ছে সাবঅর্ডিনেট, অন্য যে অংশটি সেটি হচ্ছে প্রিন্সিপাল। তাহলে দ্য শার্ট ওয়াজ রেড এটি হচ্ছে প্রিন্সিপাল, হুইচ হি বট এটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এভাবে করে বুঝতে হবে। তারপরে যখন এরকম রিলেটিভ প্রোনাউন আর অ্যান্টিসিডেন্ট পাশাপাশি দেওয়া থাকে তখন সেই অংশটিকে বলা হয় অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটিকে বলা হয় অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো অনেক কিছু শিখিয়েছি, যদি কোথাও কোনো ভুল থাকে তোমরা আবার কমেন্ট করে জানাবে, কোনো জায়গায় বুঝতে সমস্যা সেগুলো কমেন্ট করে জানাবে। তো এই রিলেটিভ প্রোনাউনের বিষয়গুলো এরকম। এখন এটি আমরা এরকম লিখতে পারি, দ্য শার্ট হুইচ ওয়াজ দেয়ার ওয়াজ রেড, যে শার্টটি ওখানে ছিল সেটি ছিল লাল। তাহলে হুইচ ওয়াজ এরকম বিভাগ দিয়ে আমরা করতে পারি। এটি ডিপেন্ড করবে যে তুমি কি প্রকাশ করতে চাচ্ছ তার উপরে, সেই অনুযায়ী তবে টেন্স ঠিক রেখে লিখলেই দ্যাটস এনাফ। এ ম্যান হু রিডস বুক রেগুলারলি, এই যেমন এখানে এই রিলেটিভ প্রোনাউন এবং অ্যান্টিসিডেন্ট পাশাপাশি দেওয়া এবং এই ভার্বটি দেওয়া রয়েছে, যে ভার্বটি আমরা এখানে লিখেছিলাম, যে মানুষ, এটি একটি বোর্ড এক্সাম এসেছে, নিয়মিত বই পড়ে, তাহলে কি লিখতে হবে এই কথা, যেহেতু বই পড়ে তাহলে ক্যান শাইন ইন লাইফ, জীবনে উন্নতি করতে পারে। যেহেতু ওখানে পজিটিভ কথা বলছে ওখানে আমি পজিটিভ কথাই লিখেছি।
তারপর নাম্বার 2 অ্যাজ সিন্স বিকজ। এর আগে লেকচারে আমি দেখিয়েছিলাম সিন্স যখন সেন্টেন্সের মাঝখানে থাকে সে যদি কারণ না বুঝে সময় বোঝায়, যেমন মেনি ইয়ার্স ফার্স্ট সিন্স, অনেক বছর গত হয়েছে যখন, এই সিন্স অর্থ হচ্ছে যখন। কিন্তু যখন এই সিন্স দ্বারা যেহেতু বা কারণ বোঝাবে সেক্ষেত্রে একটি অংশ কারণ আর একটি অংশে ফলাফল। তাহলে কারণের অংশটি দেওয়া থাকলে ফলের অংশটি লিখতে হবে, ফলের অংশটি দেওয়া থাকলে কারণ অংশটি লিখতে হবে। দেখা যাচ্ছে এখানে অ্যাজ দ্য পিপল অফ বাংলাদেশ আর হার্ড ওয়ার্কিং, যেহেতু বাংলাদেশের মানুষ অনেক পরিশ্রমী, কারণ বাংলাদেশের মানুষ অনেক পরিশ্রমী। বিকজ থাকতে পারে সেন্টেন্সের মাঝখানে, সেন্টেন্সের মাঝখানেও থাকে, বিকজ শুরুতেও থাকে, মাঝখানে বেশি সময় থাকে। তাহলে অ্যাজ দ্য পিপল অফ বাংলাদেশ আর হার্ড ওয়ার্কিং, যেহেতু বাংলাদেশের মানুষ অনেক বেশি পরিশ্রমী, তাহলে এটি হচ্ছে কারণ, তাহলে ফলটা লিখতে হবে। তাহলে এর জন্য তারা কি দে, এখন সাবজেক্ট দে ব্যবহার করতে হবে, কারণ মানুষ, আবার না ব্যবহার করে এটা প্রনাউন ব্যবহার করলাম। তারা উন্নতি করছে, দে আর ইমপ্রুভিং, দে আর ইমপ্রুভিং সুন, তারা শীঘ্রই বা দ্রুত উন্নতি করছে। হয়ে গেল। এখানেও ইনডেফিনিট টেন্স, এখানেও আমি ইনডেফিনিট টেন্স, এই কন্টিনিউয়াস টেন্স লিখেছি। প্রেজেন্ট টেন্সের মধ্যে সীমাবদ্ধ রয়েছে, তাতেও হয়ে যাবে। তাহলে যে এখন যদি এখানে সিন্স থাকে, সিন্স দ্য পিপল অফ বাংলাদেশ আর হার্ড ওয়ার্কিং দে আর ইমপ্রুভিং সুন, তারা খুব শীঘ্রই উন্নতি করছে, তারা উন্নতি করবে, এটিও আমি বলতে পারি। তারপরে হচ্ছে যদি এখানে বিকজ, তাহলে বিকজ থাকলে সাধারণত মাঝখানে থাকে, তাহলে তখন এই ফলের অংশটি শুরুতে থাকে, দে আর ইমপ্রুভিং সুন, দ্য পিপল অফ বাংলাদেশ আর ইমপ্রুভিং সুন বিকজ দ্য পিপল অফ বাংলাদেশ অথবা দে আর হার্ড ওয়ার্কিং, এইভাবে থাকবে। তাহলে অ্যাজ সিন্স বিকজের বিষয়টি মনে রাখতে হবে, কারণ বোঝালে এইভাবে লিখতে হবে, আর যদি শুধু সিন্স থাকে সময় বোঝায় তখন ওইভাবে বিষয়টি লিখতে হবে। দেন হচ্ছে বাই, বাইয়ের বিষয়টি খেয়াল করতে হবে। বাইয়ের পরে ভার্ব বসলে সরাসরি আইএনজি হয়, বাইয়ের অংশটি শুরুতেও থাকতে পারে শেষেও থাকতে পারে। কীরকম? বাই রিডিং বুকস, বই পড়ে, তাহলে এই বাইয়ের পরে হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স হবে। অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে হচ্ছে সাবজেক্ট, একটি ভার্ব, তারপর হচ্ছে বাকি অংশ। বাই রিডিং বুকস, বই পড়ে কি হয়? আমরা জ্ঞান অর্জন করতে পারি, উই ক্যান গেইন নলেজ, অথবা জীবনে উন্নতি করতে পারি, সেটি লিখলে হবে উই ক্যান গেইন নলেজ, উই ক্যান শাইন ইন লাইফ, উই ক্যান ডেভেলপ, উই ক্যান প্রসপার ইন লাইফ। ব্যাস। এখন এরকম যদি থাকে উই ক্যান গেইন নলেজ বাই, শুধুই বাই দেওয়া থাকে, তখন পরবর্তীতে অংশে লিখতে হবে বাই রিডিং বুকস। এভাবে যে এরকম দেওয়া থাকলো না, তখন দেওয়া থাকলো এখানে শুধু বাই, তখন এখানে তোমার লিখতে হবে বাই রিডিং বুকস অথবা বাই ওয়ার্কিং হার্ড। দ্যাট মিনস আমরা জ্ঞান অর্জন করতে পারি কিসের মাধ্যমে? অবশ্যই বই পড়ে অথবা নিউজ পেপার পড়ে, সেই কথাগুলি লিখতে হবে। এখন যদি আমি লিখি উই ক্যান গেইন নলেজ বাই ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, মাঠে কাজ করে, সেটি প্র্যাকটিক্যাল নলেজ হতে পারে, তবে সেটিও হবে। সেখানে এর চেয়ে বেটার যে কারেক্ট যেটি হতে পারে সেটি হচ্ছে বাই রিডিং বুকস, বাই রিডিং নিউজ পেপার, বাই ওয়াচিং টেলিভিশন, এগুলি আমরা লিখতে পারি। তবে মনে রাখতে হবে বাইয়ের পরে যে অংশটি লিখতে হবে সেটি হচ্ছে ভার্বের সাথে আইএনজি। যদি বাইয়ের অংশটি দেওয়া থাকে শুরুতে, তখন অন্য অংশটি সাধারণত অ্যাফার্মেটিভ সেন্টেন্স হবে, সেটি প্রেজেন্ট টেন্সে হতে পারে, ফিউচার ইনডিফিনিট টেন্সে হতে পারে, পাস্ট টেন্সেও লেখা যেতে পারে। বাই রিডিং বুকস উই গেইনড নলেজ, আমরা জ্ঞান অর্জন করেছিলাম, সেটিও লেখা যাবে বাইয়ের সময়। এবং উইদাউটের সময় ঠিক একই, শুধু নেগেটিভ সেন্টেন্স। উইদাউট ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম করা ছাড়া আমরা উন্নতি করতে পারি না, উই ক্যানট শাইন ইন লাইফ, আমরা জীবনে উন্নতি করতে পারি না। ওকে। বাই ওয়ার্কিং হার্ড উই ক্যানট রিচ আওয়ার গোল, উই ক্যানট রিচ আওয়ার এইম, আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারি না, সে কথা লিখলেও হবে। তারপর হচ্ছে লেস্ট, লেস্ট শব্দের অর্থ হচ্ছে যাতে না, যাতে না বা যাতে না পিছে ভয় হয়, এরকম যাতে না ভয় হয় এই কথা। তার মানে এটির মধ্যে নেগেটিভ রয়েছে, পরের অংশটি অ্যাফার্মেটিভ হয়। তাহলে সেই অংশটি গঠন হচ্ছে সাবজেক্ট শুড অথবা মাইট, এরপরে ভার্বের বেস ফর্ম, তারপর বাকি যে কথা তুমি লিখতে চাও সেটি লিখতে পারবে। ওয়ার্ক ফাস্ট, দ্রুত হাঁটো, যখন এখানে সাবজেক্ট দেওয়া না থাকবে তখন সেকেন্ড অংশে বা সেকেন্ড ক্লোজের সাবজেক্ট ইউ ব্যবহার করতে হবে, আর সাবজেক্ট দেওয়া থাকলে সেই সাবজেক্টই ব্যবহার করবো। তাহলে ওয়ার্ক ফাস্ট লেস্ট, দ্রুত হাঁটো। এখন এই পরবর্তীতে সেই কথাই লিখতে হবে যে কথা কি এর আগে যে ভার্বটি থাকবে সেই ভার্বের কাজ না করলে যা হতে পারে সেই কথাটি ওখানে অ্যাফার্মেটিভ আকারে লিখতে হবে। এখন আমি দ্রুত যদি না হাঁটি তাহলে আমার ক্লাস মিস হবে, পরীক্ষা মিস হবে, বাস মিস হবে, ট্রেন মিস হবে, সেই কথা লিখতে। এখন যদি আমি লিখি যে বাস মিস করবে না, সেই কথা লেখা যাবে না। বাসটি ধরতে পারবো না, সেই নাবোধক কথা না লিখে ওটার অ্যাফার্মেটিভ রূপ মিস করবে, পরীক্ষা মিস করবে, পরীক্ষা হারিয়ে ফেলবে। তাহলে ইউ শুড অথবা মাইট যে কোনো একটি ব্যবহার করবো। ইউ শুড মিস দ্য ক্লাস অথবা এক্সাম অথবা বাস অথবা ট্রেন, যা লেখো সেটাই হবে, শুধু গঠনটি ঠিক রাখতে হবে। ওয়ার্ক ফাস্ট লেস্ট ইউ শুড
মিস দ্য ক্লাস, মিস দ্য এক্সাম, মিস দ্য বাস। এই হচ্ছে এর গঠনটি। তো এখানে এই যে 5টি গঠন রয়েছে, তারপরে আরও কিছু গঠন আমি দেখাবো যেগুলো দিয়ে পরীক্ষাতে আসে। তো এই বিষয়গুলো তোমাদের খুব মনোযোগ সহকারে দেখতে হবে এবং এগুলো বোঝার চেষ্টা করতে হবে। না বুঝলে অবশ্যই সেগুলো শিক্ষকদের হেল্প নিতে হবে। এবং এই চ্যানেল থেকে তোমরা যারা দেখছো তাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে যে হোয়ার ইজ ইউর প্রবলেম অ্যান্ড হাউ ডু ইউ ফিল ডিফিকাল্টি দেয়ার অ্যান্ড হোয়াই ডু ইউ ফিল এনি ডিফিকাল্টি ইন ইংলিশ গ্রামার। কী কারণে তোমার সমস্যা আছে সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। তারপরে যেগুলো দিয়ে পরীক্ষাতে আসে সেগুলো হচ্ছে আমি বোর্ড কোশ্চেন থেকে দেখাবো টেস্ট পেপার অংশের। যেমন হোয়েন যদি থাকে, এর আগে ছিল, এরপরে হচ্ছে হোয়েন। দেখা গেল প্রথম অংশ প্লাস হোয়েন প্লাস এখানে সময় বাচক ক্লোজ বা বাক্যাংশ লিখতে হবে টেন্স ঠিক রেখে সময় টাইম বুঝায় এরকম কোনো ক্লোজ লিখতে হবে। যেমন এরকম একটা বোর্ড কোশ্চেন এসেছিল, দে ওয়ার ফ্রাইটেন্ড, তারা ভয় পেয়েছিল হোয়েন। তাহলে এখন এখানে সময় লিখতে হবে এবং এখানে যেহেতু ওয়ার পাস্ট টেন্স রয়েছে পরবর্তীতেও পাস্ট টেন্স লিখতে হবে টেন্স ঠিক রেখে। তাহলে হোয়েন কখন তারা ভয় পেয়েছিল, দে স এ টাইগার, যখন তারা একটি বাঘ দেখেছিল। হোয়েন দে ওয়েন্ট ইন দ্য জঙ্গল, যখন তারা জঙ্গলে গিয়েছিল। হোয়েন দে স এ লায়ন, যখন তারা একটি সিংহ দেখেছিল। হোয়েন দে স এ স্নেক, যখন তারা একটি সাপ দেখেছিল। হোয়েন দে স এ স্পাইডার, মাকড়সা দেখে অনেকে ভয় পেয়ে যায়। তার মানে হচ্ছে এখানে যে লিখতে হবে পাস্ট টেন্সে কথা। তাহলে এখন এখানে আমরা আরও একটি কথা লিখতে পারি, রাতে তারা ভয় পেয়েছিল। তাহলে আমাদের পরিপূর্ণভাবে যে কথা আমি লিখেছি সময়বাচক, হোয়েন ইট ওয়াজ নাইট, যখন হয়েছিল এটা অনেক রাত, লেট নাইট, গভীর রাত, তখন তারা ভয় পেয়েছিল। তবে মোট কথা হচ্ছে যে এই ধরনের থাকলে টেন্স ঠিক রেখে ওখানে যে কোনো একটি ক্লোজ লেখা যায়। সেই ক্ষেত্রে হোয়েন থাকলে সময় নির্দেশক কোনো ক্লোজই বেশি ব্যবহৃত হয়ে থাকে। তারপর হচ্ছে নাম্বার 7 যে বিষয়টি তোমাদেরকে আমি দেখাতে পারি সেটি হচ্ছে এই ধরনের অনেক সময় কোশ্চেন থাকে যে ড্যাশ নো দিস ওয়াই সেইং। এখন এই কোশ্চেন চিহ্ন যদি দেওয়া থাকে সেই ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে কোশ্চেন চিহ্ন যখন দেওয়া থাকবে তখন অবশ্যই প্রথম অংশটি ইন্টারোগেটিভ সেন্টেন্স লিখতে হবে। সেটি আমরা ডব্লিউএইচ ওয়ার্ড দিয়েও করতে পারি ইন্টারোগেটিভ সেন্টেন্স, আবার অক্সিলারি ভার্ব সাবজেক্টে পূর্বে বসিয়েও সেই সেন্টেন্সটিকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে পারে। তাহলে এটাকে কি যে আমরা যদি এভাবে লিখি কে জানে না, তাহলে হু ডাজ নট নো, কে জানে না। তারপরে তুমি কি জানো, ডু ইউ নো দিস ওয়াই সেইং, তুমি কি এই প্রবাদটি জানো। তারপরে কে জানে না সেটি হলো। তারপরে তুমি কি জানো না সেটি লিখতে হবে ডোন্ট ইউ নো দিস ওয়াই সেইং। তাহলে আমরা প্রথমটা ব্যবহার করেছি ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে করেছি, সেকেন্ড দুটো আমি অক্সিলারি ভার্ব ব্যবহার করেছি। তারপরে তারা কি কে জানতো না, তাহলে হু ডিডেন্ট নো দিস ওয়াই সেইং, এটি লিখলেও হবে। তাহলে কোশ্চেন করতে হবে, সেটি তুমি যে টেন্সের করো, কারণ হচ্ছে এখানে টাইম নির্দেশক কোনো শব্দ দেওয়া নেই। যদি ইয়েস্টারডে দেওয়া হতো তাহলে আমি এইটা ছাড়া কোনোটা ব্যবহার করতে পারতাম না। যদি এভরিডে, এভরি উইক এই যদি টাইম নির্দেশক ফ্রেজ দেওয়া থাকতো তাহলে আমি এই ইনডিফিনিট টেন্স ছাড়া অন্য কোনো কিছু ব্যবহার করতে পারতাম না। টাইম নির্দেশক না থাকলে যে কোনোটি ব্যবহার করতে হবে, কিন্তু ওই চিহ্নের কারণে এখানে অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হবে। এটি মনে রাখতে হবে। এটি দিয়ে পরীক্ষায় আসে, তোমরা অনেক সময় ভুল করো, খাতা চেক করার সময় দেখেছি। তো আমি এই যে টেস্ট পেপার থেকে তোমাদের বোর্ড কোশ্চেন অংশ থেকে দেখাচ্ছি, এগুলো পরীক্ষায় আসে। তারপর হচ্ছে আনলেসের যদি একটা ব্যবহার রয়েছে, আনলেস অথবা আনটিল, এই বিষয়টির ক্ষেত্রে খেয়াল করতে হবে যে টেন্স ও অর্থ ঠিক রাখা,
অর্থ ঠিক রেখে, ক্লোজ লিখতে হবে। টেন্স ও অর্থ ঠিক রেখে, যেমন আমি যদি উদাহরণ দেখাই, আনলেস। তবে এখানে একটি জিনিস মনে রাখতে হবে, আনলেসের সময় আনলেস ইউ ওয়ার্ক হার্ড দেখাচ্ছি, আনলেস ইউ ওয়ার্ক হার্ড অথবা আনলেস ইউ স্টাডি অ্যাটেন্টিভলি, যদি না তুমি নিয়মিত পড়াশোনা করো, তাহলে এর মধ্যে না রয়েছে। এখানে সবসময় অ্যাভারমেন্ট থাকবে, পরবর্তী অংশটি আমরা নেগেটিভ কথা লিখতে পারবো আনলেসের সময়। তাহলে ইউ ক্যানট শাইন, যদি না তুমি নিয়মিত তুমি কঠোর পরিশ্রম না করো, তাহলে তুমি জীবনে উন্নতি করতে পারবে না। এরপরে আনটিল, ওয়েট হিয়ার, এখানে অপেক্ষা করো, আনটিল যদি না বা যতক্ষণ না, আই কাম ব্যাক, আমি ফিরে আসি, যদি না সে ফিরে আসে তাহলে হি কামস ব্যাক। এখন এখানে দেখতে পারলে যে এখানে আমরা ফিউচার টেন্স ব্যবহার করেছি, কিন্তু আনটিলের সময় আমরা এখানে ইনডিফিনিট টেন্স ব্যবহার করেছি। তাহলে অপেক্ষা করো, যদি না বা যতক্ষণ না আমি ফিরে আসি। এখন যদি আমি বলি যতক্ষণ না আমি ফিরে আসতাম, সেটি কিন্তু হবে না, কারণ এখানে ইনডেফিনিট, এখানেও ইনডেফিনিট। আনলেসের সময় এটি আনলেস দিয়ে শর্তমূলক সেন্টেন্স নির্দেশ করা হয়, সেই জন্য ইনডেফিনিট থাকলে এখানে ফিউচার, এখানে পাস্ট থাকলে এখানে ফিউচার পাস্ট। যদি এখানে থাকলো আনলেস ইউ ওয়ার্কড হার্ড, তাহলে ইউ কুড নট শাইন। তাহলে এখানে ওয়ার্ক থাকলে এখানে কুড নট, এখানে ওয়ার্ক থাকলে ক্যানট। এইভাবে লিখতে হবে আনলেস এবং আনটিলের ক্ষেত্রে। সেই বিষয়টি তোমাদের আমি দেখালাম, এটা দিয়ে পরীক্ষাতে এসেছে বোর্ড কোশ্চেনে, সেখান থেকে আমি দেখাচ্ছি বা দেখিয়েছি। নেক্সট যেটি দিয়ে পরীক্ষায় আসে সেটি হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যেমন এই দো অলদো, আরেকটা হচ্ছে বাট থাকলে একটির বিপরীত ক্লোজ দিয়ে সম্পূর্ণ করতে হবে। আগে যা থাকবে তার বিপরীত অর্থ, যেমন দো হি ওয়াজ উইক, এই একটি কথা। তারপরে শি ইজ রিচ বাট, এই আরেকটি কথা। এখন এখানে যেহেতু ভিন্ন অর্থ লিখতে হবে, দো হি ওয়াজ উইক, যদিও সে ছিল দুর্বল, তাহলে দুর্বল হলে মানুষ সাধারণত কাজ করতে পারবে না, কিন্তু এখানে দেখাতে হবে কাজ করেছিল। তারপরে দুর্বল থাকলে স্কুলে যেতে পারবে না, কিন্তু দেখাতে হবে স্কুলে গিয়েছিল, কলেজে গিয়েছিল, পড়াশোনা করেছিল, সেই কথাগুলো লিখতে হবে। দো হি ওয়াজ উইক, তাহলে হি ওয়েন্ট টু মার্কেট, সে বাজারে গিয়েছিল। হি ওয়েন্ট টু স্কুল, হি ওয়েন্ট টু কলেজ। তারপরে হি ওয়ার্কড ইন দ্য ফিল্ড, সে মাঠে কাজ করেছিল। তারপরে দো হি ওয়াজ উইক হি কেম ইন দ্য স্কুল, সে স্কুলে এসেছিল। দ্যাট মিন্স টেন্স ঠিক রাখতে হবে এবং বিপরীত কথা লিখতে হবে। সেই বিষয়টি আরেক খেয়াল করে, বিপরীত কথা এবং টেন্স ঠিক থাকবে, ঠিক। যেমন শি ইজ রিচ বাট, সে ধনী, কিন্তু ধনী হলে কি হয়, মানুষের সুখে থাকার কথা, কিন্তু এখানে সুখী নয় সেটি বলতে হবে। বাট শি ইজ নট হ্যাপি, সে সুখী নয়। এভাবে করে নেগেটিভ সেন্টেন্স লিখতে হবে যখন দো অলদো বাট এগুলো থাকবে। তারপরে আর এক জায়গায় প্রয়োজন হয় নেগেটিভ, সেটি আমি দেখাচ্ছি। যেমন এরকম যদি থাকে, নাম্বার 10, ডিসপাইট অথবা ইন স্পাইট অফ, ডিসপাইটের পরে অফ হবে না, ইনস্পাইটের পরে অফ হবে। তারপরে সে ইন স্টেড অফ, তারপর হচ্ছে অন দা কন্ট্রারি, অথবা অন দ্য আদার
হ্যান্ড। তারপর হচ্ছে ইন লিউ, লিউ LIEU এরকমই হয়তো শব্দটা, ইন লিউ অফ। এরপরে বিপরীত অর্থবোধক, এখানে ক্লোজ হবে না, এখানে হবে ফ্রেজ। যেমন এক্সাম্পল দিয়ে যদি দেখাই যে ডিসপাইট, ডিসপাইট বিং পুয়ার, গরিব হওয়া সত্ত্বেও। তারপরে হচ্ছে মিতা ইজ ডাল অন দ্য কন্ট্রারি অথবা অন দ্য আদার হ্যান্ড, আদার হ্যান্ড, অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি। তারপর হচ্ছে হি টুক হায়ার ম্যাথ, হায়ার ম্যাথ ইন স্টেট অফ, ইনস্টেড অফ পরিবর্তে, ইনস্টেড অফ। এরপরে এখানে লিখতে হবে হচ্ছে ফ্রেজ। ফ্রেজ মানে হচ্ছে অবশ্যই কোনো পরিপূর্ণ ফাইনাইট ভার্ব থাকবে না, তারপরে সাবজেক্টও থাকবে না। যদি ভার্ব ব্যবহার করি সে ভার্বের সাথে আইনজি যুক্ত করে সেটাকে নন ফাইনাইট করে দিতে হবে। তাহলে এখানে যে বিষয়টি রয়েছে ডিসপাইট বিং পুয়ার, গরিব হওয়া সত্ত্বেও, এই দুটোর অর্থ হচ্ছে সত্ত্বেও, সত্ত্বেও। আর ইনস্টেড অফ আর ইন লিউ অফ অর্থ হলো পরিবর্তে, পরিবর্তে। আর অন দ্য আদার হ্যান্ড আর অন দ্য কন্ট্রারি অর্থ হলো বিপরীত পক্ষে বা অপর পক্ষে, অপর দিকে, সেটি। তাহলে ডিসপাইট বিং পুয়ার, গরিব হওয়া সত্ত্বেও, তাহলে এখন আমার বিপরীত কথা লিখতে হবে। গরিব হলে অবশ্যই মানুষের শান্তি থাকার কথা না, কিন্তু লিখতে হবে হি ইজ হ্যাপি। এখন এই ক্ষেত্রে আমরা যে কোনো সেন্টেন্স লিখতে পারবো। তাহলে এই যে ফ্রেজ, এগুলোই ফ্রেজ, এগুলোই হচ্ছে ফ্রেজ। এই ডিসপাইট ইনস্পাইট অফ যখন থাকবে এটি হচ্ছে ফ্রেজ। তাহলে এরপরে আমার এখানে ক্লোজ লিখতে হবে, কারণ হচ্ছে আবার যদি এই ক্লোজটি দেওয়া থাকে তখন আমি শুধু ফ্রেজও লিখতে পারবো। যেমন এরকম যদি দেওয়া থাকে শি ইজ হ্যাপি, এরকম দেওয়া যদি থাকে, আমি যে আগে দেখিয়েছিলাম যে ফ্রেজ দিয়েও সেন্টেন্স কমপ্লিট করা যায়। তাহলে শি ইজ হ্যাপি, এখন কোনো কনজাংশন যদি দেওয়া না থাকে, এরকম বোর্ড পরীক্ষাতে আসে, সেক্ষেত্রে ওই সেন্টেন্সটিকে তুমি কনজাংশন দিয়ে কমপ্লেক্স টাইপেও লিখতে পারবে, আবার সিম্পল টাইপেও লিখতে পারবে। তাহলে শি ইজ হ্যাপি, এখন এটিকে যদি আমি এই ফ্রেজ ব্যবহার করে করি তাহলে সেটি সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। আমি যদি একটি কনজাংশন দিয়ে করি সেটি কমপ্লেক্স। তারপরে যে ইনস্পাইট, ইনস্পাইট অফ বিং, বিং পুয়ার, গরিব হওয়া সত্ত্বেও। আবার এটাকে আমি এইভাবে করতে পারতাম যে শি ইজ হ্যাপি বাট শি ইজ পুয়ার, তাহলে এটা আমার কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাবে। আবার যদি আমি এরকম লিখতাম শি ইজ হ্যাপি দো, দো শি ইজ পুয়ার, তাহলে সেটি কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যেত। এখন যখন কোনো কনজাংশন দেওয়া থাকবে না সেই ক্ষেত্রে কীভাবে তুমি সেটিকে সম্পূর্ণ করবে তা ডিপেন্ড করবে তোমার উপরে। কারণ হচ্ছে যদি তুমি সেটিকে সিম্পল সেন্টেন্সে লিখো তাহলে মনে রাখতে হবে সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচারটি কী। আমি এই সেন্টেন্স, এই চ্যানেলে যে এইগুলো ভিডিওগুলো দিয়েছি সেখানে বেসিক গ্রামার অংশে রয়েছে, ফ্রি হ্যান্ড রাইটিং অংশেও রয়েছে সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার, কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার। সেই স্ট্রাকচারগুলো যদি তোমরা দেখো সেখানে এই ডিসপাইট, ইনস্পাইট এগুলো সবগুলো ব্যবহার দেওয়া রয়েছে। তখন তুমি বুঝতে পারবে যে সিম্পল সেন্টেন্স দিয়ে কমপ্লিট করলে কীভাবে লিখতে হবে, কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে করলে কীভাবে লিখতে হবে। তারপর হচ্ছে মিতা ইজ ডাল অন দ্য আদার হ্যান্ড, অপর দিকে। তাহলে এরপরে এখানেও ক্লোজ লিখতে হবে, কারণ পরবর্তীতে অন দ্য আদার হ্যান্ড তার বোন হলো মেধাবী, অন দ্য আদার হ্যান্ড হার সিস্টার অথবা যে কোনো একজনের নাম, হার সিস্টার ইজ ব্রাইট, BRIGHT, হার সিস্টার ইজ ব্রাইট। এখন এখানে থাকতো মিতা ওয়াজ ডাল, তাহলে আমরা লিখতাম হার সিস্টার ওয়াজ ব্রাইট। এখন এই অন দ্য হি টুক HM হায়ার ম্যাথ ইনস্টেড অফ, তাহলে এই যে ইনস্টেড অফ রয়েছে, এই যখন এই ফ্রেজগুলো যখন সেকেন্ড অংশে থাকবে তখন এর পরবর্তীতে
আমাদের ফ্রেজ দিয়ে সেন্টেন্স কমপ্লিট করতে হবে, যে কথাটি আমি আগে বলেছিলাম ফ্রেজ দিয়েও করতে হয়। তাহলে ফ্রেজ দিয়ে কখন করতে হবে? যখন এই যে আমরা এগুলো ফ্রেজ, এগুলো যখন দ্বিতীয় অংশের সাথে থাকবে তখন সেখানে আমরা ফ্রেজ ব্যবহার করে সেন্টেন্সগুলো কমপ্লিট করব। শুরুতে থাকলে দ্বিতীয় অংশে ক্লোজ দিয়ে সেন্টেন্স কমপ্লিট করতে হয়। তাহলে হি টুক হার বাথ ইনস্টেড অফ টেকিং বায়োলজি, সে বায়োলজি নেওয়ার পরিবর্তে নিয়েছিল হায়ার ম্যাথ, অথবা শুধু বায়োলজি লিখলেও এখানে হয়ে যাচ্ছে। বায়োলজি ইনস্টেড অফ টেকিং বায়োলজি দিলে এটা নাউন ফ্রেজ হয়ে গেল, আর শুধু বায়োলজি দিলে নাউন, শুধু নাউন দিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করা গেল। এই জন্য এই বিষয়গুলো যখন তুমি বেশি বেশি সমাধান করবে তখন বুঝতে পারবে যে কোন জায়গায় কী ব্যবহার করলেই সেন্টেন্সটি কমপ্লিট করা যায় সহজে। কারণ হচ্ছে যত বেশি তুমি দ্য মোর ইউ উইল প্র্যাকটিস দ্য মোর ইউ উইল লার্ন, যত বেশি অনুশীলন করবে তত বেশি শিখতে পারবে। এই জন্য দেয়ার ইজ নো অল্টারনেটিভ অফ প্র্যাকটিস করতে হবে। তারপরে যদি এই যে বিষয়গুলো আমি এখানে দেখালাম মনে রাখতে হবে কোন সময় কি ডিসপাইট ইনস্পাইট অফ যখন দ্বিতীয় অংশের দিকে থাকবে তখন এর পরবর্তীতে শুধু ফ্রেজ, দ্যাট মিন্স ভার্ব দিলে সেই ভার্বের সাথে আইএনজি, এর সাথে কোনো কিছু প্রয়োজন হলে সেটি ব্যবহার করতে হবে। আর যদি এই ফ্রেজগুলো বাক্যের শুরুতেই থাকে তখন দ্বিতীয় অংশে ক্লোজ, দ্যাট মিন্স সাবজেক্ট ফাইনাইট ভার্ব। এর আগে এই যখন কোনো ভার্ব দেওয়া না থাকবে তখন যে কোনো টেন্স ব্যবহার করা যাবে। যদি ভার্ব দেওয়া থাকে তাহলে সেই ভার্বের সাথে টেন্সের মিল দেখে তারপর লিখতে হবে। যদি এই অন দ্য কন্ট্রারি অথবা অন দ্য আদার হ্যান্ড থাকে তখন এর পরবর্তীতে আমরা পরিপূর্ণ ক্লোজ দিয়েও করতে পারবো অথবা ফ্রেজ দিয়ে করতে পারবো। তাহলে মিতা ইজ ডাল, অন দ্য আদার হ্যান্ড হার সিস্টার ইজ ব্রাইট, হার সিস্টার ইজ মেরিটোরিয়াস, হার সিস্টার ইজ ট্যালেন্ট, এটা লিখলেও হবে। তো এই গেল ডিসপাইট ইনস্পাইটের দিয়ে পরীক্ষায় যেগুলো আসে সেগুলো। তারপরে বাটেরও বিষয়টি খেয়াল করেছো। তারপর হচ্ছে এটা যদি থাকে অনেক সময় দেখা যায় পরীক্ষা এরকম আসে যে মোস্ট অফ দ্য স্টুডেন্টস ফেল ইন ইংলিশ। এখন এখানে বিকজ যদি থাকে তাহলে এরপরে কি লিখতে হবে? ফেল করে কারণটা সেটা লিখতে হবে। বিকজ দে ডু নট প্র্যাকটিস, তারা নিয়মিত অনুশীলন করে না, এটি লিখলাম। অথবা বিকজ দে আর নট ইন্টারেস্টেড ইন ইংলিশ, তারা ইংরেজিতে বেশি একটা আগ্রহী নয়। এখন এইখানে অনেক সময় এরকম থাকে ইন ইংলিশ, মোস্ট অফ দ্য স্টুডেন্টস ফেল ইন ইংলিশ, তারপরে বিকজ দে ডোন্ট নো, এটুকু দেওয়া থাকে। এরপরে অনেক সময় পরবর্তী অংশটুকু দেওয়া থাকে না, আবার অনেক সময় দেওয়া থাকতেও পারে। এই ডোন্ট নো যখন থাকে তার পরবর্তী অংশে হাউ টু ব্যবহার করতে হয়। হাউ টু এরপরে যে কোনো ভার্বের বেস ফর্ম। দে ডোন্ট নো হাউ টু ইউজ ইংলিশ, কীভাবে ইংলিশ ব্যবহার করতে হয় সেটি তারা জানে না। আবার এই হাউ পর্যন্ত দেওয়াও থাকতে পারে, তখন শুধু টু এরপরে ভার্বের বেস ফর্ম, তার সাথে কোনো কিছু প্রয়োজন হলে সেটি। তারপরে মোস্ট অফ দ্য পিপল অফ বাংলাদেশ ক্যানট স্পিক ইংলিশ বিকজ দে ডোন্ট নো হাউ, অথবা দে ডোন্ট নো ড্যাশ, তাহলে বলতে হবে দে ডোন্ট নো হাউ টু ইউজ ইংলিশ প্র্যাকটিক্যালি, বাস্তবে কীভাবে ব্যবহার করতে হয়। এটি যে একটি বোর্ড পরীক্ষা আসছে তাহলে মনে রাখবা ডোন্টস নো যদি থাকে তাহলে হাউ টু দিয়ে করতে হবে। হাউ দেওয়া থাকলে হাউ আর প্রয়োজন হবে না, তখন টু দিয়ে ভার্বের বেস ফর্ম, এরপর এর সাথে কোনো কিছু প্রয়োজন হলে সেটি লিখতে হবে। তো এই হাউ দিয়ে কীভাবে আসে পরীক্ষা সেটিও বললাম। তারপরে হচ্ছে দোজ হু, এটি যে অ্যান্টিসিডেন্ট রিলেটিভ প্রোনাউন, এটি আগে আলোচনা করেছি। তারপর আছে এরকম যদি হয় পরীক্ষার সময় যে দিস ইজ বাংলাদেশ, এরকম বানানো সেন্টেন্স এটিকে বলা হয় দিস ইজ বাংলাদেশ, বাংলাদেশ। তারপর হচ্ছে ক্রিকেট ইজ আ গেম, ক্রিকেট হয় এক ধরনের খেলা। তাহলে এই ধরনের সেন্টেন্স যখন থাকে, যখন কোনো ধরনের কনজাংশন থাকে না, একটু আগে আমি সেই বিষয়ে আলোচনা করেছি, তখন সেটি তুমি সিম্পল দিয়েও করতে পারবে, আবার কনজাংশন ব্যবহার করে কমপ্লেক্স টাইপেরও লিখতে পারবে। তাহলে দিস ইজ বাংলাদেশ, এই হয় বাংলাদেশ।
এখন এটা এমনভাবে এখানে বলা হয়েছে এটাকে তোমাকে কমপ্লেক্স বা কম্পাউন্ড টাইপে লিখতেই হবে। দিস ইজ বাংলাদেশ, এই হয় বাংলাদেশ, যা হয় সুন্দর। তাহলে হুইচ রিলেটিভ প্রোনাউন ব্যবহার করে আমি করেছি, হুইচ ইজ বিউটি ফুল। এখন তুমি যদি লেখো দিস ইজ বাংলাদেশ ভেরি বিউটিফুল, তা কিন্তু হচ্ছে না, কারণ এমনভাবে এখানে এই অংশটুকু চাওয়া হয়েছে যাতে তুমি পরবর্তী তোমাকে এখানে ফাঁদ পেতে দেওয়া হয়েছে, যে ফাঁদে তুমি পা না দিয়ে কোনো উপায় নেই। ক্রিকেট ইজ এ গেম, ক্রিকেট এক ধরনের খেলা, এটাও এমনভাবে চাওয়া হয়েছে যে তোমার লিখতেই হবে। যেমন হেলথ ইজ ওয়েলথ, এটা তোমার লিখলেও হয়। আবার ইট ইজ হেলথ যদি বলা হয় তখন কিন্তু ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ লিখতে হবে। এই জন্য তোমার বুঝতে হবে যে চাওয়া হচ্ছে সিম্পল টাইপের না কমপ্লেক্স টাইপের। তাহলে ক্রিকেট ইজ এ গেম হুইচ ইজ পপুলার, হুইচ ইজ এনজয়েবল, যা খুবই মজার, হুইচ ইজ পপুলার, হুইচ ইজ যা হয় খুবই জনপ্রিয়। তারপর হুইচ ইজ ফরেন গেম, এখানে টেন্স প্রেজেন্ট রয়েছে, এখানে আমি প্রেজেন্ট ব্যবহার করেছি। তো যখন কমপ্লেক্স টাইপের সেন্টেন্স থাকবে সেক্ষেত্রে এই রিলেটিভ প্রোনাউন এখানে আমরা হুইচ ব্যবহার না করে হু করতে পারতাম, নো, কারণ হচ্ছে এখানে এই যে ক্রিকেট এবং দিস বাংলাদেশ এটা তো কোনো ব্যক্তি না, এই জন্য আমরা এখানে হু ব্যবহার করতে পারবো না। তো এই গেল যে যদি সহজ সেন্টেন্স থাকে সেক্ষেত্রে তুমি বুঝতে হবে এটি কি জানতে চাওয়া হয়েছে, সিম্পল আকারের না কমপ্লেক্স বা কম্পাউন্ড আকারে। তারপরে বয়েজ অ্যান্ড গার্লস অফ আওয়ার কান্ট্রি, এটি এরকম একটা সেন্টেন্স, যেমন বয়েজ অ্যান্ড গার্লস অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের ছেলে মেয়েরা। তারপরে আমাদের দেশের ছেলে মেয়েরা এই গেল, তারপর ড্যাশ টু, আবার এরকম যদি ড্যাশ টু আপগ্রেড দ্য স্ট্যান্ডার্ড অফ ক্রিকেট। তাহলে বয়েজ অ্যান্ড গার্লস অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের ছেলে মেয়েরা, এখানে কিচ্ছু দেওয়া নেই, ফাইনাইট ভার্ব দেওয়া নেই, নন ফাইনাইট ভার্ব দেওয়া নেই, শুধু এখানে একটি কনজাংশন দিয়ে দুটো শব্দকে যুক্ত করে দেওয়া হয়েছে। এটি কোনো কম্পাউন্ড নয়, কারণ হচ্ছে শুধু দুটো শব্দকে যুক্ত করেছে, এখানে কোনো দেয়ার ইজ নো ফাইনাইট ভার্ব। সো দিস ইজ নট ক্লোজ, দিস ইজ ফ্রেজ, অনেক শব্দ রয়েছে এই জন্য এটি এখানে ফ্রেজ, এটি কোনো ক্লোজ নয়। তাহলে বয়েজ অ্যান্ড গার্লস অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের ছেলেমেয়েরা, তাহলে এখন অবশ্যই পরিপূর্ণ ক্লোজ দিয়ে এখানে তোমাকে লিখতে হবে। যদি তুমি এখানে শুধু লিখে দাও যে এনজয়, তাহলে কিন্তু হচ্ছে না, কারণ হচ্ছে এখন তুমি এখানে যদি শুধু লিখে দাও অফ আওয়ার কান্ট্রি ক্রিকেট, তাও হবে না, কারণ পরিপূর্ণ ক্লোজ লিখতে হবে, দ্যাট মিনস ফাইনাইট ভার্ব দিতে হবে, তারপরে বাকি কিছু প্রয়োজন হলে সেটা দিতে হবে। তাহলে এখানে সাবজেক্টই দেওয়া রয়েছে আমাদের দেশের ছেলেমেয়েরা, আমাদের দেশের ছেলেমেয়েরা কী করে, এই ক্রিকেট এনজয় করে অথবা খেলে, সেই কথা লিখতে হবে। তো এনজয় ক্রিকেট মাস, অনেক বেশি, ভেরি মাসও দিতে পারো, মাসও দিতে পারো। তাহলে এখানে ফাইনাইট ব্যবহার করেছি, অবজেক্টও ব্যবহার করেছি, সাবজেক্ট হলো বয়েজ অ্যান্ড গার্লস অফ আওয়ার কান্ট্রি। এইভাবে করে যখন দেখা গেল এটি আমরা কমপ্লেক্সে লেখার প্রয়োজন নেই, এখানে চাওয়াই হচ্ছে একদম সিম্পল টাইপের, সেই জন্য তোমার চাওয়াটা বুঝতে হবে, তারপরে হচ্ছে সেই ধরনের আনসার দেওয়া। তারপর হচ্ছে ড্যাশ টু আপগ্রেড দ্য স্ট্যান্ডার্ড অফ ক্রিকেটের মান বাড়াতে কি করতে হবে সেই কথাটি এখানে লিখতে হবে, কাজ। তাহলে আমাদের চেষ্টা করা উচিত, উই শুড ট্রাই অথবা উই শুড ওয়ার্ক হার্ড, আমাদের কঠোর পরিশ্রম করা উচিত টু আপগ্রেড। এখন এখানে এই পরবর্তী যে অংশটি রয়েছে এগুলো ফ্রেজ, তাহলে এখানে আমার পরিপূর্ণ ক্লোজ দিতে হবে, কারণ হচ্ছে একটি সেন্টেন্স কখনোই পরিপূর্ণ হবে যে যদি ভার্ব না থাকে সেটি কোনো সেন্টেন্স হতে পারে না। তাহলে যেহেতু এখানে কোনো ফাইনাইট ভার্ব দেওয়া নেই, যে অংশটুকু আমি এখানে লিখবো সেখানে ফাইনাইট ভার্ব ব্যবহার করতে হবে, তাহলে সাবজেক্ট ব্যবহার করতে হবে। তাহলে আমি এখানে লিখেছি উই শুড ট্রাই, আমাদের চেষ্টা করা উচিত, উই শুড ওয়ার্ক হার্ড, উই শুড ট্রাই হার্ড অ্যান্ড সোল, আমাদের কঠোরভাবে চেষ্টা করা উচিত। তো এই বিষয়গুলো নিয়ে তোমাদের পরীক্ষাতে এসেছে, সেই বিষয়গুলো তোমরা দেখবে। তো এরপরে যে তথ্যগুলো রয়েছে সেগুলো আমি পরবর্তীতে আবার আলোচনা করব। আজকে এখানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি সেগুলো তোমরা বোঝার চেষ্টা করবে, না বুঝলে কমেন্ট করে জানাবে। তো
যে বিষয়গুলো আমি এখানে আলোচনা করেছি সেগুলো একেবারে বাস্তব তোমাদেরকে দেখালাম। এগুলো বোর্ড কোশ্চেন এরকম পরীক্ষা হয়েছে, তো সেখানে আমি দেখিয়েছি যে কোন সূত্র দিয়ে আসে, কীভাবে সেগুলো তোমরা সমাধান করতে পারবে। এই জন্য হাতে কলমে তোমাদের এখানে শেখানোর চেষ্টা করেছি, কারণ হচ্ছে এই চ্যানেল থেকে তোমরা যাতে পরিপূর্ণ শিখতে পারো, বাইরে ব্যবহার প্রয়োজন না হয়, বিভিন্ন জায়গায় ঘুরতে না হয়, এবং হোম টিউটরের যাতে প্রয়োজন না হয়। এটাই হচ্ছে তোমাদের হোম টিউটর গাইডলাইন সব কিছু। তো আজকে এখানে শেষ করতে চাচ্ছি, পরবর্তীতে আবার ইম্পর্টেন্ট এপিসোড বা ইম্পর্টেন্ট পার্ট নিয়ে আবার হাজির হবো। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় থাকো, এই চ্যানেলের সাথে থাকো, এই চ্যানেল থেকে পড়াশোনা করো, এবং শিক্ষামূলক চ্যানেল পেলে সেগুলো সাবস্ক্রাইব করে সেখান থেকে পড়াশোনা করে। এই চ্যানেলটি যারা নতুন দেখছো তারাও সাবস্ক্রাইব করে নেবে, বন্ধুদেরকে চ্যানেলের কথা বলবে, তারাও যাতে এখান থেকে পড়াশোনা করতে পারে। টুডে আইড লাইক টু ফিনিশ হিয়ার। আই উইশ ইউর গোল্ডেন ফিউচার, আই উইশ ইউর flourishment, I wish you every success in your life. Thanks for watching. Thanks to all.